আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম সবাইকে। এখন আমরা এইচএসসি কেমিস্ট্রি ফার্স্ট পার্টের চ্যাপ্টার 3 নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারটার নাম হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। তো এই অধ্যায়ের শুরু থেকে একদম শেষ পর্যন্ত আমরা আলোচনা করব। এই অধ্যায়ের শুরুতে আছে যে পর্যায় সারণী, সেই পর্যায় সারণীর যে ইতিহাসটা, সেই ইতিহাসটা আমরা একটু জানবো। পর্যায় সারণীর ইতিহাস, পর্যায় সারণীর ইতিহাস। তো এই পর্যায় সারণী সম্পর্কে প্রথম যে বিজ্ঞানী গবেষণা করেছিলেন তার নাম হচ্ছে ডোবে রাইনার। কে? ডোবে রাইনার। তো এই বিজ্ঞানী 1829 সালে ত্রয়ী সূত্র প্রদান করেন। ত্রয়ী সূত্র প্রদান করেন। ত্রয়ী সূত্রটা কেমন? মৌলগুলোকে পারমাণবিক ভরের ক্রমানুসারে সাজালে, ক্রমানুসারে সাজালে প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের গড় দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের গড়ের সমান হবে। এটা বলেছিলেন কি বিজ্ঞানী ডোবে রাইনার। এটা সাধারণত সব ক্ষেত্রে খাটে না। গ্রুপ 1 আর গ্রুপ 17 এর ক্ষেত্রে খাটে। ঠিক আছে, গ্রুপ 1 এর ক্ষেত্রে যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তাই না? এটা হলো প্রথম মৌল, এটা হলো দ্বিতীয় মৌল, এটা হলো তৃতীয় মৌল। এর পারমাণবিক ভরটা হচ্ছে 7 এবং এর পারমাণবিক ভরটা হচ্ছে 39। তাহলে বলা হচ্ছে কি যে মৌলগুলোকে পারমাণবিক ভরের কোন ক্রমানুসারে সাজালে, এটা একটা ক্রমানুসারে সাজাইছেন। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এর সব থেকে কম আর এর সব থেকে বেশি। তাহলে প্রথম আর তৃতীয় মৌলের পারমাণবিক ভরের গড়, তাহলে এই প্রথম আর তৃতীয় মৌলের পারমাণবিক ভরের গড় কেমন হবে? 7 যোগ 39 ভাগ হচ্ছে 2, তাই না? এটাই তো গড়। সংখ্যাগুলোর যোগফলকে সংখ্যাগুলোর সংখ্যা দ্বারা ভাগ করতে হয়। তাহলে সংখ্যা দুইটা যোগ করেছি এবং গুণে দেখছি দুইটা আছে, তাই 2 দ্বারা ভাগ করেছি। করলে কত হয় দেখো তো? 23 হয়। দেখো তো সোডিয়ামের ভরের সাথে মিলে গেল কিনা? অবশ্যই মিলে গেল, সোডিয়ামের ভর তো 23। এটা তো গ্রুপ 1 এর ক্ষেত্রে, তাই না? গ্রুপ 1 এর ক্ষেত্রে এটা। এরপরে নিউল্যান্ড নামক একজন বিজ্ঞানী এই পর্যায় সারণী নিয়ে গবেষণা করেন। ঠিক আছে, নিউল্যান্ড নামে একজন বিজ্ঞানী। তো উনি 1864 সালে অষ্টক সূত্র দেন। কি সূত্র? অষ্টক সূত্র দেন। অষ্টক সূত্রটা কেমন? মৌল গুলোকে পারমাণবিক ভরের ক্রমানুসারে সাজালে প্রথম মৌলের ধর্ম অষ্টম মৌলের ধর্মের সাথে
মিলে যায়। বিষয়টা কেমন? এখন যদি আমরা কিছু মৌল নিয়ে তাদের পারমাণবিক ভরের ক্রম অনুসারে সাজাই, লিথিয়াম, তারপরে হচ্ছে বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। কিভাবে লিখলাম? নাম্বারিং করো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। অর্থাৎ এই 1-এর ধর্ম মিলে যাবে 8-এর সাথে। তাই বলা হচ্ছে, দেখো যে সাজালে প্রথম মৌলের ধর্ম অষ্টম মৌলের সাথে মিলে যাবে, মানে এই লিথিয়াম আর এই সোডিয়াম এদের ধর্ম একই। তাহলে একই ধর্ম কাদের হয়? একই গ্রুপের মৌলদের। তার মানে সোডিয়াম আর লিথিয়াম আর সোডিয়াম একই গ্রুপে অবস্থিত। তারপরে দেখো, আমরা যদি এইটা 1 ধরি তাহলে 8 কি হবে? এটা যদি 1 ধরি 8 কে এর আর এর ধর্মের আবার মানে মিল আছে, তাই না? তাহলে এর আর এর ধর্ম যদি মিল হয় তাহলে এরাও কি একই গ্রুপের, অর্থাৎ বেরিলিয়াম আর কি ম্যাগনেসিয়াম। আবার বোরন আর অ্যালুমিনিয়াম এটা যদি 1 হয়, গুণে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8 হচ্ছে, তাই না? 1 যদি এ হয় 8 হচ্ছে এ। তার মানে এখানে বোরন আর অ্যালুমিনিয়ামেরও ধর্মে মিল আছে, তার মানে এরাও কি একই গ্রুপের মৌল। এইভাবে কিন্তু এরকম 1 নম্বর মৌলের সাথে 8 নম্বর মৌলের যে একটা ধর্মের মিল আছে, এটাই বলে কে? নিউল্যান্ড। ঠিক আছে? কত সালে? 1864 সালে। তো এই নিউল্যান্ডের সূত্র থেকে আমরা কিন্তু হচ্ছে গ্রুপিং এর একটা ধারণা পাচ্ছি, তাই না? এই যে লিথিয়াম, সোডিয়াম, তারপর বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, বোরন, অ্যালুমিনিয়াম, এগুলো সবই না এই দুইটা একই গ্রুপের, এই দুটো একই গ্রুপের, এই দুইটাও এই গ্রুপের। তার মানে কি এখান থেকে আমরা গ্রুপের ধারণা পাচ্ছি। কার ধারণা পাওয়া যায়? গ্রুপের ধারণা পাওয়া যায়। তাহলে কার সূত্র থেকে গ্রুপের ধারণা পাওয়া যায়? নিউল্যান্ডের সূত্র থেকে গ্রুপের ধারণা পাওয়া যায়। এরপরে বিজ্ঞানী মেন্ডেলিভ এই পর্যায় সারণী নিয়ে গবেষণা করেন এবং তিনিও একটা সূত্র দেন। ঠিক আছে? মেন্ডেলিভ। তো এই মেন্ডেলিভ 1869 সালে পর্যায় সূত্র দেন। ঠিক আছে? কি সূত্র? পর্যায় সূত্র প্রদান করেন। কোন সূত্র প্রদান করেন? পর্যায় সূত্র। পর্যায় সূত্রটা কেমন? মৌল সমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। পর্যায়ক্রমে আবর্তিত হয়। পারমাণবিক ভর অনুসারে যদি সাজানো হয় তাহলে দেখা যাবে কিছু কিছু মৌল এরকম একই গ্রুপে চলে আসবে। এরকম একই গ্রুপে চলে আসবে কিছু কিছু মৌল। তো তাদের যে ধর্ম সেইগুলো একই হবে, এরকম বলে। এখন দেখি এই সূত্রের সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতাটা কি? আর্গন আর হচ্ছে পটাশিয়াম, তাই না? আর্গনের যে পারমাণবিক ভর সেটা হচ্ছে 40 আর পটাশিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 39। তার মানে যদি আমি পারমাণবিক ভর অনুসারে সাজাই তাহলে পটাশিয়াম আগে হবে, তারপরে হবে আর্গন, এমন হবে, তাই না? বাট পর্যায় সারণীতে দেখবা যে আর্গন আগে আর পটাশিয়াম পরে। তাহলে এটা একটা ত্রুটি না? অবশ্যই এটা একটা ত্রুটি। এই ত্রুটিটা পরবর্তীতে সংশোধন করেন কে? বিজ্ঞানী মোসলে। তাহলে সংশোধন কে করেন?
শোধন, এই সংশোধন করেন 1913 সালে। 1913 সালে বিজ্ঞানী মোসলে এটা সংশোধন করেন। তিনি শুধুমাত্র এই মৌলসমূহের যে পারমাণবিক ভর না, এই পারমাণবিক ভরটা বাদ দিয়ে তিনি বলেন হচ্ছে পারমাণবিক সংখ্যা। কি বলেন? পারমাণবিক সংখ্যা। ভরটা বাদ দিয়ে কি বলেন? পারমাণবিক সংখ্যা। যখনই পারমাণবিক সংখ্যা বলেন তখনই এই পর্যায় সারণীটা সম্পন্ন হয়ে যায় আর কি। এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 18, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 19। এখন ঠিক আছে। এখন আর্গন আগে, পটাশিয়াম পরে। এখন ঠিক আছে। তাহলে যখন পারমাণবিক ভর অনুসারে সাজাচ্ছি মেন্ডেলিভের সূত্র অনুযায়ী, তখন কিন্তু এই আর্গন আর পটাশিয়ামের ক্ষেত্রে একটু ভেজাল হয়ে যাচ্ছে। বাট আমি যখন পারমাণবিক সংখ্যা অনুসারে সাজাচ্ছি তখন পুরোপুরি মিলে যাচ্ছে। তখন পর্যায় সারণীর সাথে কি পুরোপুরি মিলে যাচ্ছে। সেই জন্য এই যে মোসলে যে সূত্রটা দিয়েছেন, এই যে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আবর্তিত হয়, এটাই ঠিক। ঠিক আছে, এটাই হচ্ছে পুরোপুরি ঠিক। মেন্ডেলিভের পর্যায় সারণীর কিছু সাফল্য ছিল। সাফল্যটি কি? সাফল্য হচ্ছে এই মেন্ডেলিভ পর্যায় সারণীতে কিছু মৌলের জন্য ফাঁকা জায়গা রেখেছিলেন। ফাঁকা জায়গা রেখেছিলেন এবং বলেছিলেন এই ফাঁকা জায়গাগুলোতে পরবর্তীতে আরো নতুন নতুন মৌল আবিষ্কৃত হয়ে ওই ফাঁকা জায়গাগুলো পূরণ করবে। এবং তার পরবর্তীতে তার যে ভবিষ্যৎবাণী সেটা কিন্তু মানে সফল হয়েছিল। এখন এই সূত্রের উপর ডিপেন্ড করে আধুনিক পর্যায় সূত্রটা এসছে। আধুনিক পর্যায় সূত্রটা কি? আধুনিক পর্যায় সূত্র, আধুনিক পর্যায় সূত্র, আধুনিক পর্যায় সূত্রটা হচ্ছে মৌল সমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আবর্তিত হয়। মেন্ডেলিভের শুধুমাত্র পারমাণবিক ভর ছিল, আর এই যে আধুনিক যে পর্যায় সূত্র যেটা মোসলে দিয়েছেন সেখানে হচ্ছে পারমাণবিক সংখ্যা। এখানেই শুধু পার্থক্য, সবই কিন্তু একই। এবং এই যে আধুনিক পর্যায় সূত্র যেটা এসছে আর কি, এখানে বিজ্ঞানী বোর অনেক বেশি ঘাটাঘাটি করেছিলেন এবং অনেক বেশি হেল্প করেছিলেন। সেই জন্য এই যে আধুনিক পর্যায় সূত্র এটাকে বোরের পর্যায় সূত্র বলা হয়। কার? বোরের পর্যায় সারণী বলা হয় একে। ঠিক আছে, এখন আমরা যদি বিষয়টা একটু সামারি করে নেই, সামারি যদি করি, দেখো 1829 সালে কে? ডোবেরাইনার কোন সূত্র দিয়েছেন? ত্রয়ী সূত্র দিয়েছেন, তাই না? কার উপর ভিত্তি করে? ভিত্তি কি ছিল? ভিত্তি ছিল হচ্ছে পারমাণবিক ভর, তাই না? পারমাণবিক ভর ছিল ভিত্তি। তারপরে 1864 সালে কে? নিউল্যান্ড কোন সূত্র দেয়? অষ্টক সূত্র। কার উপর ভিত্তি করে? পারমাণবিক ভর। 1869 সালে মেন্ডেলিভ কি সূত্র দেন? মেন্ডেলিভ দেন হচ্ছে পর্যায় সূত্র। ঠিক আছে,
এবং এইটাও পারমাণবিক ভরের উপর ভিত্তি করে। তারপরে 1913 সালে মোসলে আধুনিক পর্যায় সূত্র দেন। কি দেন? আধুনিক পর্যায় সূত্র। আধুনিক পর্যায় সূত্র দেন। এটা দেন তিনি হচ্ছে পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে। কার উপর ভিত্তি করে? পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে। সর্বশেষ 1989 সালে আইইউপিএসি অনুমোদিত যে সূত্রটা এসেছে সেটাই কিন্তু সর্বাধুনিক পর্যায় সূত্র। ঠিক আছে, সর্বাধুনিক পর্যায় সূত্র, এবং সেটার ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু এক্সামের জন্য। এমসিকিউতে এগুলো আসে সাধারণত, এগুলো এমসিকিউতে আসে, এগুলো অবশ্যই করবা। ঠিক আছে, এখন আমরা যে মৌলগুলো আছে পর্যায় সারণীতে, সেই মৌলগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। ঠিক আছে, সেই মৌলগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। আমরা ছন্দের মাধ্যমে এই মৌলগুলো মনে রাখার চেষ্টা করব। কিসের মাধ্যমে? ছন্দের মাধ্যমে। গ্রুপ 1 এর মৌলগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি? গ্রুপ 1 গ্রুপ 1 এর মৌলগুলো হলো হাই লিনাকে রবি সাজাবে ফ্রান্সে। লিনাকে রবি সাজাবে ফ্রান্সে। হাই মানে হলো হাইড্রোজেন, লি মানে লিথিয়াম, এন এতে না মানে সোডিয়াম, কে পটাশিয়াম, রবি আরবি রুবিডিয়াম, তাই না? সাজিয়ে সিএস সিজিয়াম, ফ্রান্সিয়াম। গ্রুপ 2 এর মৌলগুলো আমরা কিভাবে মনে রাখবো? গ্রুপ 2 বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। বিরিয়ানি, মোগলাই এমজি, কাবাব সিএ কাবাব, সরিয়ে এসআর সরিয়ে, তাই না? বাটিতে বিয়ে বেরিয়াম, রাখো আরে রেডিয়াম। গ্রুপ 13 এর মৌলগুলো দেখো কিভাবে মনে রাখা যায়। গ্রুপ 13 এর মৌলগুলো এভাবে মনে রাখা যায় যে বেক্কেল আলী, গেঞ্জি ইন করে তাইওয়ান গেল। বেক্কেল বোরন, আলী অ্যালুমিনিয়াম, গেঞ্জি গ্যালিয়াম, ইন্ডিয়াম, তাইওয়ান হ্যালিয়াম। তারপরে গ্রুপ 14 এর মৌলগুলো দেখো কিভাবে মনে রাখা যায়। গ্রুপ 14 চাচা সিলেট গেলে সোনা পাবে। চাচা সি কার্বন, সিলেট এসআই সিলিকন, গেলে জিই জার্মেনিয়াম, সোনা এসএন, তাই না? আর পিবি মানে লেড, পাবে মানে পিবি লেড। তারপরে গ্রুপ 15 গ্রুপ 15 এর মৌলগুলো কিভাবে মনে রাখা যায়?
নতুন পাগল, এসেছে, সবাই বিরক্ত। নতুন, এন, পাগল, ফসফরাস, তাহলে এসেছে, আর্সেনিক, সবাই, এসবি মানে সবাই, এটা হলো অ্যান্টিমনি, বিরক্ত, বিআই, বিসমাত। ঠিক আছে। তারপরে গ্রুপ 16, গ্রুপ 16 এর যে মৌলগুলো আছে সেগুলো কিভাবে মনে রাখা যায়? ও এস এস সিতে পড়ে, অক্সিজেন, সালফার, সিতে সেরিয়াম, টিতে টেলুরিয়াম, পরেতে পিও পলোনিয়াম। সর্বশেষ গ্রুপ 17, এই গ্রুপ 17 মৌলগুলো কিভাবে মনে রাখা যায়? ফাজিল, ছেলেটা বাড়ির আয়াকে আটকে রেখেছে। ফাজিল, ফ্লোরিন, ছেলেটা সিএল, ক্লোরিন, বাড়িতে আয়াকে আটকে রেখেছে, আটকে, এটি অ্যাস্টেটিন। এগুলো আমাদের গ্রুপ 17 এর মৌল। তাহলে এইভাবে তোমরা এই গ্রুপের মৌলগুলো মনে রাখতে পারো, এইগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট বেশি। এখন আমরা দেখবো যে 118টা তো মৌল, তাই না, টোটাল পর্যায় সারণীতে। তার ভিতরে ধাতু কয়টা, অধাতু কয়টা? দেখো, মৌল টোটাল পর্যায় সারণীতে হচ্ছে 118টা। এই 118টা মৌলের ভিতরে 3টে ভাগ আছে। একটা হলো ধাতু, অধাতু, আর একটা হলো অপধাতু। অপধাতু ধাতু হচ্ছে টোটাল 94টা। কয়টা? 94টা। অধাতু হচ্ছে 18টা এবং অপধাতু হচ্ছে 6টা। এই যে অধাতুর ভিতরে আবার গ্যাসীয় আছে হচ্ছে 11টা। গ্যাসীয় কয়টা? 11টা। তারপরে কঠিন আছে হচ্ছে 6টা এবং তরল আছে হচ্ছে একটা। তরল কয়টা? তরল একটা, এবং সেটা হচ্ছে ব্রোমিন। সেটা কি? ব্রোমিন। অপধাতুগুলোকে আমরা এভাবে মনে রাখতে পারি, জি স্যার আসেন, সাবধানে টুলে বসেন। এভাবে আমরা মনে রাখতে পারি। দেখো, জিতে হচ্ছে জার্মানিয়াম, এটা হচ্ছে সিলিকন। আসেন, এস আর্সেনিক, সাবধানে এসবি, টুলে টেলুরিয়াম, বসেন বোরন। এই 6টা হচ্ছে আমাদের অপধাতু। এইভাবে তোমরা মনে রাখতে পারো। ঠিক আছে, এটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট। এখন আমাদের যে দ্বিধনাত্মক যে মৌলগুলো আছে সেইগুলো কি কি বলতো? হাইড্রোজেন, তারপরে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, তাই না? তারপরে হচ্ছে আয়োডিন, এইগুলো কি সব? তারপরে নাইট্রোজেন, অক্সিজেন, এইগুলো সব কি? এইগুলো সবই হচ্ছে দ্বিপারমাণবিক মৌল। তাহলে দ্বিপারমাণবিক মৌলের ভিতরে মনে রাখবা, এই যে বোরন, এটা হলো তরল, আর এই আয়োডিন এটা হলো আমাদের কঠিন, এবং এটা হলো ঊর্ধ্বপাতিত কঠিন। ঊর্ধ্বপাতিত কঠিন। ঊর্ধ্বপাতিত পদার্থ কাকে বলা হয় বলতো? যে পদার্থ সরাসরি কঠিন থেকে গ্যাসে পরিণত হয় তাকে বলা হয় ঊর্ধ্বপাতিত পদার্থ। যেমন আয়োডিন একটা ঊর্ধ্বপাতিত পদার্থ, আর বাকি যেগুলো আছে সেগুলো সব গ্যাসীয় পদার্থ। বাকি যেগুলো আছে সেগুলো কি? সব গ্যাসীয় পদার্থ। এইগুলো মনে রাখবা। এরপর আমরা দেখবো যে কোন গ্রুপের মৌলগুলোকে কি বলা হয়। কোন গ্রুপের মৌলগুলোকে কি বলা হয় আমরা সেটা দেখব।
দেখো, গ্রুপ 1, এই গ্রুপ 1 এর মৌলকে গুলোকে বলা হয় ক্ষার ধাতু। কি বলা হয়? ক্ষার ধাতু। গ্রুপ 1 এ টোটাল মৌল আছে হচ্ছে 7টা। তার ভিতরে হাইড্রোজেন বাদে বাকি যে 6টা আছে সেই 6টাকে বলা হয় ক্ষার ধাতু। তাহলে মৌল কয়টা? 6টা। সেগুলো কি কি? লি, না, কে, রুবি, সাজিয়ে ফিরলো, এটা। তারপরে গ্রুপ 2 এর মৌলকে বলা হয় মৃৎক্ষার মৌল। মৃৎক্ষার মৌল। এখানে মৌল সংখ্যা হচ্ছে 6টা। কয়টা? 6টা। সেগুলো কি কি? বিরিয়ানি, মোগলাই, কাবাব, সরিয়ে বাটিতে রাখো। এবং গ্রুপ 1 আর গ্রুপ 2 এর কিছু মৌল আছে, ঠিক আছে? গ্রুপ 1, গ্রুপ 2, ঠিক আছে? এই গ্রুপ 1 আর গ্রুপ 2 এর কিছু মৌল আছে, যেই মৌলগুলো বলা হয় নরম ধাতু। সেই মৌলগুলোকে কি বলা হয়? নরম ধাতু। কি বলা হয়? নরম ধাতু। এই নরম ধাতু টোটাল হচ্ছে 4টা। সেগুলো কি কি? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম আর লিড। তারপরে গ্রুপ 11 এর 3টা মৌল আছে, যেই 3টা মৌলকে বলা হয় মুদ্রা ধাতু। ঠিক আছে? গ্রুপ 11 এর 3টা মৌলকে কি বলা হয়? মুদ্রা ধাতু বলা হয়। কয়টা মৌলকে? 3টা মৌলকে। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে কপার, কপার কপার সিলভার, আর ইউতে হচ্ছে গোল্ড। ঠিক আছে? কপার, এতে হচ্ছে সিলভার, আর ইউতে হচ্ছে গোল্ড। গ্রুপ 15 এর যে মৌলগুলো আছে, গ্রুপ 15 এর 5টা মৌলকে বলা হয় নিক্টোজেন বা শ্বাসরোধকারী। নিক্টোজেন বা শ্বাস রোধকারী। এখানে কয়টা মৌল? টোটাল 5টা মৌল। সেগুলো কি কি? NPAS, SB, BI, মানে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। গ্রুপ 16 এর 4টা মৌলকে বলা হয় চালকোজেন। কি বলা হয়? চ্যালকোজেন আকরিক সৃষ্টিকারী। তাহলে বা আকরিক সৃষ্টিকারী। কয়টা মৌলকে? 4টা মৌলকে। সেগুলো কি কি? OS, ACT, মানে অক্সিজেন, সালফার, সেরিয়াম আর টেলুরিয়াম। ঠিক আছে? গ্রুপ 17 এর যে মৌলগুলো আছে সেই মৌলগুলোকে বলা হয় হ্যালোজেন। হ্যালোজেন বা সামুদ্রিক লবণ উৎপন্নকারী। সামুদ্রিক লবণ উৎপন্নকারী। এখানে 4টা মৌলকে বলা হয় হ্যালোজেন বা সামুদ্রিক লবণ উৎপন্নকারী। ঠিক আছে? সেই 4টা কি কি? সেই 4টা হচ্ছে ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন। এই 4টা। গ্রুপ 18 এর যে মৌলগুলো আছে সেই মৌলগুলোকে বলা হয় নিষ্ক্রিয় অথবা সেতু মৌল, অভিজাত মৌল অথবা বিরল মৌল। ঠিক আছে? সেগুলো কি? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। কয়টা মৌল টোটাল? 6টা মৌল। এই 6টাকে বলা হয় হচ্ছে
অভিজাত মৌল বা নিষ্ক্রিয় মৌল বা বিরল মৌল বা সেতু মৌল। ঠিক আছে। বিরল মৃত্তিকা, বিরল মৃত্তিকা, বিরল মৃত্তিকা বলা হয় 15টা মৌলকে। কোন 15টা? ল্যান্থ নাইট সিরিজের যে মৌলগুলো আছে, ল্যান্থ নাইট, ল্যান্থ নাইট সিরিজ, এই ল্যান্থ নাইটের সিরিজের মৌলকে বলা হয় বিরল মৃত্তিকা। ঠিক আছে। এগুলো কিন্তু সব মনে রাখার বিষয়, এবং এইগুলো কিন্তু অবজেক্টিভে খুবই বেশি বেশি আছে, সেই জন্য এইগুলো অবশ্যই তোমার মনে রাখতে হবে। তারপরে অপধাতু হচ্ছে 6টা। অপধাতু কি ধাতু? অপধাতু কয়টা? 6টা। সেগুলো কি কি? অপধাতু 6টা। একটু আগে কিন্তু লিখে দিলাম মনে রাখার টেকনিক সহ। সেটা ছিল হচ্ছে বোরন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম। এইগুলো এগুলো হলো অপধাতু। তারপরে দুষ্টু মৌল, দুষ্টু মৌল হচ্ছে একটা। কয়টা? একটা। এ কখনো ধাতু হিসেবে কাজ করে, কখনো অধাতু হিসেবে কাজ করে, সেই জন্য একে বলা হয় দুষ্টু মৌল। তারপরে তরল ধাতু, তরল ধাতু হচ্ছে 4টা। সেগুলো কি কি? তরল ধাতু 4টা, সেগুলো হচ্ছে ফ্রান্সিয়াম, সিজিয়াম, মার্কারি, ক্যালসিয়াম। তারপর হচ্ছে চৌম্বক ধাতু, চৌম্বক ধাতু, চৌম্বক ধাতু হচ্ছে 7টা। সেগুলো কি কি? আয়রন, কোবাল্ট, নিকেল, রুবিডিয়াম, রেডিয়াম, প্লাটিনাম, প্যালাডিয়াম। ঠিক আছে। তারপরে নিকৃষ্ট ধাতু, নিকৃষ্ট ধাতু, নিকৃষ্ট ধাতু হচ্ছে 4টা। সেগুলো কি কি? মার্কারি, লেড, টিন, কপার। তারপরে তরল অধাতু, তরল অধাতু, তরল অধাতু হচ্ছে একটা, সেটা হচ্ছে বোরন। এরপর আমরা পড়বো ম্যাজিক নাম্বার। ম্যাজিক নাম্বারটা কি? ম্যাজিক নাম্বার, ম্যাজিক নাম্বার মৌলগুলোকে ক্রমবর্ধমান পারমাণবিক সংখ্যা অনুসারে সাজালে 2, 8, 8, 18, 18, 32, 2, 8, 8, 18, 18, 32 অনুসারে পর্যায় ধর্ম আবর্তিত হয়, পর্যায় ধর্ম আবর্তিত হয়। এটার মাধ্যমে খুব সহজেই তুমি কোন একটা গ্রুপে যে মৌলগুলো আছে সেই মৌলগুলোর পারমাণবিক সংখ্যা ইজিলি নির্ণয় করতে পারবে। যেমন আমরা যদি গ্রুপ 1 লিখি, গ্রুপ 1 কি কি আছে বলতো? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, তাই না? এর পারমাণবিক এক জানি, তাই না? এইটা তোমার শুধু জানতে হবে, এটা তোমার জানতে হবে। তারপরের সাথে কত যোগ করতে হবে? 2 যোগ করতে হবে। দেখো 2, তাহলে 2 যোগ করলে কত হয়? এখানে কত হচ্ছে? 2 আর 1 3, তার মানে এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 3। তারপরে কত যোগ করতে হবে? 8 যোগ করতে হবে। তাহলে এর সাথে 8 যোগ করলে কত হয়? 11। দেখো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। তারপরে কত যোগ করতে হবে? 8 যোগ করতে হবে আবারও, তাই না? তাহলে 8 যোগ করো, তাহলে কত হচ্ছে? 19। তার মানে পারমাণবিক সংখ্যা হচ্ছে 19। রুবিডিয়ামের সাথে কত যোগ করতে হবে? 18। তাহলে 19 এর সাথে 18 যদি যোগ করো তাহলে হয় হচ্ছে 37, তাই তো? 37 এর সাথে আবার কত যোগ করতে হবে? 18।
তাহলে যোগ করলে তুমি সিজিয়ামের যে পারমাণবিক সংখ্যা সেটা পাবা। তাহলে এর সাথে 18 যদি যোগ করো তাহলে হচ্ছে 55 হয়, তাই না? তাহলে এর সাথে আবার 32 যোগ করলে তুমি ফ্রান্সিয়ামের যে পারমাণবিক সংখ্যা সেটা পাবা। তাহলে এর সাথে 32 যোগ করে কত হয় বলো? 87। কত হয়? 27। এভাবে। এখন গ্রুপ 2 যদি হিসাব করো, গ্রুপ 2, তাহলে গ্রুপ 2 এর কে কে আছে বলো? বেরিলিয়াম, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখ। এখানে মৌলগুণ কয়টা আছে? 1 2 3 4 5 6টা। এখানে কয়টা ছিল? 1 2 3 4 5 6 7টা। এখানে কয়টা? এখানে হচ্ছে 6টা। আর এখানে কয়টা? 7টা। তোমার এই যে ম্যাজিক সংখ্যাটা কয়টা ছিল টোটাল দেখো তো? 1 2 3 4 5 6, 6টা ছিল। তার মানে 7টার ক্ষেত্রে 6টাই হবে। বাট যখন 6টা হবে একটা কমে যাবে, তখন বাম পাশ থেকে একটা নেই হয়ে যাবে। যদি এখানে 5টা থাকতো তাহলে আর একটা নেই হতো। যদি এখানে 4টা থাকতো তাহলে আর একটা নেই হতো। বোঝা গেল বিষয়টা? তাহলে আমাদের কত হবে বলতো? বেরিলিয়ামের ক্ষেত্রে বেরিলিয়ামের আমাদের শুধু একটা জানতে হবে, বেরিলিয়ামের হচ্ছে কত? 4। এটা আমরা জানি, পারমাণবিক সংখ্যা কত? 4। তাহলে বাম পাশ থেকে 2 এখন কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। বেরের সাথে 8 যোগ করো, কত হয়? 12। এর সাথে কত যোগ করতে হবে বড়া? আবার 8 যুক্ত করতে হবে। তাহলে এর সাথে 8 যুক্ত করলে কত হয়? 20। এর সাথে এখন 18 যুক্ত করো, তাহলে কত হয়? 38। এর সাথে আবার 18 যোগ করো, কত হয়? এর সাথে 18 16 5 56। এর সাথে 32 যোগ করো, কত হয়? 32 যোগ করলে হয় হচ্ছে 8 8 88। এইভাবে খুব সহজেই তুমি কোন একটা গ্রুপের পারমাণবিক সংখ্যা ইজিলি বের করতে পারবা ম্যাজিক সংখ্যার সাহায্যে। ঠিক আছে? এই যে ম্যাজিক নাম্বার, এই ম্যাজিক নাম্বারের সাহায্যে খুব সহজেই তুমি কোন একটা গ্রুপের যদি গ্রুপের প্রথম মৌলটার পারমাণবিক সংখ্যা জানো, তাহলে বাকিগুলো এমনি নির্ণয় করতে পারবা। ওকে, তাহলে এখনকার ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।